প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। মোহাম্মদ ইউনূসের চীন সফর কি বাংলাদেশের জন্য নতুন বিপদ হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন, আমরা যেই মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 26-29 চীন সফর করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ইতিমধ্যে তিনি ঢাকার পথে আছেন। এখন প্রশ্ন হলো যে এই চীন সফরটা কি বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে নাকি বাংলাদেশের জন্য নতুন একটি বিপদ ডেকে আনবে? এই বিষয়টি একটি বড় মোটা দাগে প্রশ্ন। সামগ্রিকভাবে যদি আপনি চিন্তা করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারটি আসলে এক প্রকার সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই সরকারের সম্পর্কের রসায়ন এখন পর্যন্ত কোন দিকে মোড় নেবে এটি একটা মাঝামাঝি পর্যায়ে আছে। এটি যে নেতিবাচক হবে সেটি নানা সমীকরণ দিয়ে বিশ্লেষণ করা যায়। অন্যদিকে ভারতের সাথে সম্পর্কটি কি হবে? ভারতের কাছ থেকেও তো বিচ্ছিন্ন। যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস চীন সফর করছেন সেই মুহূর্তে ভারত একটি বার্তা দিয়েছে, সেটি হচ্ছে আসন্ন বিমস্টেক সম্মেলন, 7 জাতির একটি সম্মেলন 2 থেকে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হবার কথা। যদিও বা থাইল্যান্ডে একটা বড় ধরনের ভূমিকম্প হয়েছে, শেষ পর্যন্ত এটি কি হবে এটি বলা যাচ্ছে না এই মুহূর্তে। তা আসন্ন বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাক্ষাৎ চেয়েছিল, সাইডলাইন বৈঠক চেয়েছিল সম্মেলনের ফাঁকে বাংলাদেশ। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যেই শুক্রবার এক বার্তার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে নরেন্দ্র মোদীর সাথে মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হচ্ছে না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ভারত বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, রাশিয়া বলুন, অন্য সব দেশের সাথে এখনো পর্যন্ত সম্পর্কের সুদিনের জট খোলেনি। এখন চীনের সাথে সম্পর্ক। চীন সফরে প্রথম দিন 26 মার্চ মোহাম্মদ ইউনূস চীনে গেছেন, হাইনান প্রদেশে গেছেন। হাইনান প্রদেশে পরের দিন তিনি বুয়াও সম্মেলনে যোগদান করেছেন। যোগদান করে সেখান থেকে আবার বেইজিংয়ে রওনা দিয়েছেন ওদিন সন্ধ্যাবেলায়। 28 তারিখ শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বহুল কাঙ্ক্ষিত, বহুল প্রচারিত দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আজকে পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিয়েছেন এবং ফিরবার আগে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়েছে। চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠককালে 1 ঘন্টা ব্যাপী বৈঠক হয়েছে এবং সরকারের তরফে বলা হচ্ছে এটি অত্যন্ত ইতিবাচক বৈঠক। এই বৈঠকে 1টি চুক্তি এবং 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। শান্তি ও স্থিতিশীলতায় চীনের জোরালো ভূমিকা চান মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের শান্তি স্থিতিশীলতার জন্য চীনের একটা ভূমিকা চেয়েছেন। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। রোহিঙ্গার সংকট সমাধানে পাশে থাকবে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে রোহিঙ্গা সংকট, এই সংকটের জন্য আমরা আপনাদের সমর্থনে আপনাদের পাশে থাকব। 7টি 8টি 9টি চুক্তি সই হয়েছে। একটা চুক্তি 8টি সমঝোতা। এগুলো সই হওয়া যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ওগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলাপে যাই না। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি নিয়েও কথা আছে। মোহাম্মদ ইউনূস গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে গিয়েছিলেন। সেখানে তিনি $7 বিলিয়ন উপরে ঋণ, সাহায্য, সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছিলেন। প্রায় 7 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত সেই প্রতিশ্রুত $7 বিলিয়ন আমাদের বাংলাদেশে ঢোকেনি। কাজে এই যে প্রতিশ্রুতি, এগুলো বিশ্বাস করি না। শান্তি স্থিতিশীলতার জন্য চীন পাশে থাকবে, ভালো কথা। তিস্তা প্রকল্পে চীনের প্রতিষ্ঠানকে স্বাগত জানানো, এটি একটি খটকার বিষয়।
তিস্তা প্রকল্পে চীন যখন বাংলাদেশে কাজ করতে আসবে তখন ভারতের এটি নাখোশ হবার একটা কারণ ঘটতে পারে। এক চীন নীতির প্রতি ঢাকার অবস্থান পুনর্ব্যক্ত। এক চীন নীতি মানে তাইওয়ান প্রশ্নে, তাইওয়ান দীর্ঘদিন ধরে স্বাধীনতা চায়, স্বাধীনতাকামী মুক্তিকামী একটি জনপদ, সেই জনপদকে স্বাধীনতা দিতে চায় না চীন, তার পক্ষে অবস্থান বাংলাদেশের। কিন্তু যে কোনো পৃথিবীর যে কোনো মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানো যৌক্তিক যদি হয় সেটি একটি যুক্তিযুক্ত ব্যাপার। বাংলাদেশ তাইওয়ানের পক্ষে নেই, চীনের পক্ষে আছে। চীনের পক্ষে থাকবার কৌশলগত কারণও আছে। চীন বৃহৎ শক্তি, তাইওয়ান ছোট্ট একটি শক্তি, সেই জন্য চীনের পাশে আছে। এটি আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে কি প্রভাব ফেলবে সেটি একটি ব্যাপার, এবং রোহিঙ্গা সংকটে আমাদের পাশে থাকবে থেকে কি করবে সেটি বড় বিষয় না। এখন আসুন যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস চীন সফরে গেলেন, ঠিক তার আগের দিন মার্কিন পেন্টাগনের একজন জেনারেল বাংলাদেশ সফর করেছেন, এবং সফরটি একটি ভয়ঙ্কর নিশানার সংকেত দেয়। আমরা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে আমরা চাইনিজ অস্ত্র, চাইনিজ সরঞ্জাম ব্যবহার করি। এই যে আমাদের যে সবচেয়ে বড় আমদানি গন্তব্য, এই আমদানি গন্তব্য বৃদ্ধি পাবার দুটি বড় কারণ হচ্ছে, একটি হচ্ছে মূলধনী যন্ত্রপাতি, আমাদের শিল্প প্রতিষ্ঠানের যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো আমদানি, এবং সামরিক সরঞ্জাম আমদানির কারণে আমাদের সবচেয়ে বড় আমদানি গন্তব্য চীন। যে মুহূর্তে মোহাম্মদ ইউনূস 26শে মার্চ চীন সফরে গেলেন, ঠিক আগের দিন যে মার্কিন লেফটেন্যান্ট জেনারেল জোয়েল ভাওয়েল বাংলাদেশ সফর করলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে আলাপ করলেন। আলাপ করে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তাব দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে, তারা আমাদের কাছে বিক্রি করতে চায় এবং মার্কিন সামরিক সহযোগিতা জোরদার করতে চায়। এটি কেন? হঠাৎ করে যেখানে চীনের সাথে সম্পর্ক হচ্ছে, চীন সফরে যাচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র এসে পড়লেন। আবার পেন্টাগন, চিন্তা করেছেন, পেন্টাগন পৃথিবীর সবচেয়ে শক্তিধর একটি সামরিক সংস্থা, যার জাল সারা পৃথিবীব্যাপী, যার নেটওয়ার্ক সারা পৃথিবীব্যাপী। আমি যদি পেন্টাগনের বাজেটটা বলি আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, চক্ষু চড়ে গাছ হবে। পেন্টাগনের সামরিক বাজেট প্রায় 900 থেকে 1000 বিলিয়ন ডলারের কাছাকাছি। আর এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশের জনগণ, ছোট্ট বাংলাদেশের সামরিক বাজেট কত জানেন? মাত্র 4.2 বিলিয়ন ডলার এই যে চলতি অর্থ বছরে। এত বড় সামরিক শক্তি, সেই সামরিক শক্তি যদি বাংলাদেশকে কিছু বলে, বাংলাদেশ যদি সেটি না মানে, সেটির কিন্তু পরিণাম বা পরিণতি খুব ভালো হবার কথা নয়। এই যে প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, এখনো পর্যন্ত কিন্তু আমরা অজ্ঞাত যে মার্কিন সম্পর্কটা আমাদের সাথে কি হতে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কি হতে যাচ্ছে। সেই জায়গায় চীন সফর করে এলেন বা করে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বেড়ে গেছে বাংলাদেশে। খুব শীঘ্রই একটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে এই সম্পর্কটাকে কিভাবে দেখবেন, ভারত কিভাবে দেখবেন, এই যে তিস্তা প্রকল্প নিয়ে চীনকে টেনে আনার একটা ব্যাপার হচ্ছে, ভারত কিভাবে দেখবে, রাশিয়া কিভাবে দেখবে, বাকি বিশ্ব, ইউরোপীয় ইউনিয়ন কিভাবে দেখবে, এটি সবচেয়ে বড় প্রশ্ন, বড় বিষয়। এটি ঈর্ষার চোখেও দেখতে পারে, কারণ আমরা বিগত দিনের পররাষ্ট্র নীতি, আমি আগের বক্তব্যে বলেছি, আগের পররাষ্ট্র নীতিটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা বা বৈরিতা নয়। আমাদের 72 সালের সংবিধানের যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির মূল নীতি হচ্ছে এটা। আগের সরকার, ইমিডিয়েট আগের যে সরকারটি, সেই নীতিতেই চলেছে। সবার সাথে সম্পর্ক রেখেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ভারতের সাথে, রাশিয়ার সাথে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে, আবার চীনের সাথে সর্বোচ্চ সম্পর্ক বজায় রেখে চলেছে। কিন্তু এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের সরকারের সম্পর্কটা অন্য সবার সাথে বিচ্ছিন্ন এক প্রকার, শুধু চীনের সাথে। তাহলে বাকি বিশ্বের কাছে আমরা ঈর্ষার কারণ হতে পারি, ঈর্ষার পাত্র হতে পারি। এই ঈর্ষাকে আমরা আগামী দিনে কিভাবে মোকাবেলা করব, এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়।
তো সামনের দিনগুলোতে আসলে কি ঘটতে যাচ্ছে? চীন কি আসলে আমাদের এখানে ঢুকে যাবে তিস্তা নিয়ে, কিংবা অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে? হয়তো না, হয়তো ঢুকতে পারবে না। এই সফরটি আসলে এটাকে কি বলবো, এই সফরে একটা বিষয় হয়েছে যে বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া। এটি রুটিন সফর ছাড়া এটির বিশেষ কোনো বিশেষত্ব আছে? সরকারের তরফে যতই ভাগঢোল পেটানো হোক না কেন, আমি মনে করি না যে এই সফরটার বিষয়ে কোনো বিশেষ বিশেষত্ব আছে। এটি যদি কোনো বিশেষ বিশেষত্ব দেওয়া হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশে ছেড়ে দেবে না। সামরিকভাবে যদি চীনের সাথে বেশি দহরম মহরম হয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু গোস্বা হবে, ভারত তিস্তা নিয়ে গোস্বা হবে, বাকি বিশ্ব রেগে যাবে, ক্ষুব্ধ হবে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি ক্ষুব্ধ হয়, তাহলে অন্যরাও ক্ষুব্ধ হবে। এখন কি করতে হবে, কি করা উচিত? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো মূল্যে ভারতের সাথে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক এবং বাকি বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখে চীনের সাথে যা কিছু করা সম্ভব। এছাড়া অন্যদের সাথে সম্পর্ক নিয়ে আমি চীনের সঙ্গে এককভাবে করব, এটি কিন্তু করা সম্ভব হবে না। সেই জায়গা থেকে এই চীন সফরটি হবে বৃথা একটা সফর। আরেকদিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতের সাথে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারটি, এই সরকারের সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা নেই, এটি বিভিন্ন আলামতে ইতিমধ্যে বোঝা গেছে। সেই জায়গায় বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি সুবিধা করতে পারছে না বা পারবে না, বেশি বাড়াবাড়িও করতে পারবে না, কারণ এটি বাড়াবাড়ির সরকারও নয়। এখন দেখার বিষয় যে সামনে কি ঘটে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।